বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। রসায়ন বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ ও নিরাপদ আছো। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। দীর্ঘদিন পর তোমাদের সাথে আবারও আজকে অনলাইন ক্লাসে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। তাহলে চলো আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিক আলোচনা শুরু করি। অনার্স দ্বিতীয় বর্ষ কোর্সের শিরোনাম ভৌত রসায়ন, অধ্যায় তাপগতিবিজ্ঞান, আলোচ্য টপিক তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, তাপগতিবিজ্ঞান অধ্যায়ের যে মূল বিষয় সেটি হচ্ছে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে শেষ করো তাহলে এই টপিকটি সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। আশা করছি তোমরা আমাদের সাথে পুরো ভিডিওটি দেখে সহযোগিতা করে যাবে। তাহলে চলো আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস লেকচার 3 ভৌত রসায়নের আলোচনা শুরু করি। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের বর্ণনা, স্টেটমেন্ট অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখানে কি বলা আছে? শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। ঠিক আছে? অর্থাৎ আমরা যে এনার্জি বলি, এটাকে কখন তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। এটা শুধু একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। অর্থাৎ ফরমেশন অফ ওয়ান ডাইমেনশন টু অ্যানাদার ডাইমেনশন। ইউ ক্যান নেভার এভার ক্রিয়েট অর ডেস্ট্রয় এনি এনার্জি। অথবা কোনো অন্তর্নিহিত সিস্টেমের মোট শক্তি সর্বদাই ধ্রুবক থাকে, যদিও সিস্টেমটিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তর করা যায়। বিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। কোনো সিস্টেমে যেটি বাইরের পরিবেশ থেকে আলাদা থাকে তার মোট শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। যে কোনো ধরনের শক্তি সৃষ্টি করা যায় না যদি না তার তুল্য পরিমাণ কোনো শক্তির অপচয় হয়। যখনই কোনো শক্তির অবলুপ্ত ঘটবে তখনই তার তুল্য পরিমাণ অপর কোনো শক্তির উদ্ভব ঘটবে। কোনো শক্তিকে এক প্রকার হতে অন্য প্রকার রূপান্তর করা যায় না, কিন্তু কোনো সিস্টেম ও তার পরিপাশের সামগ্রিক শক্তি সর্বদা স্থির থাকে। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় যদি বলি, এই মহাবিশ্বে শক্তিকে কখনো সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না, শুধুমাত্র তার একটা রূপ পরিবর্তন হবে। যদি সেটা তাপ শক্তি থাকে তাহলে আমরা তাপ শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেতে পারি, বা বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি পেতে পারি। আবার দেখা যাবে শব্দ শক্তি থেকে আমরা বিভিন্ন ধরনের শক্তি পেতে পারি। এরকম ভাবে আমরা দেখবো যে শক্তিটা তার রূপ বদল করবে, কিন্তু সেটা কখনো ধ্বংস হবে না। এটাই হচ্ছে তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রের মর্ম কথা। ঠিক আছে? এখন আমরা দেখব এই সূত্রটার গাণিতিক রূপ। ঠিক আছে? মনে করি কোনো সিস্টেমে কিছু পরিমাণ তাপ প্রয়োগ করা হলো। যেহেতু প্রথম সূত্র অনুসারে এই তাপ শক্তির বিলুপ্ত হয় না, তাই এই তাপ দুটি উপায়ে ব্যবহৃত হতে পারে। যথা কিছু পরিমাণ তাপ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং কিছু পরিমাণ তাপ সিস্টেম কর্তৃক কাজ সম্পাদন করে। এটা খুবই স্বাভাবিক। ধরো তোমাকে আমি 100 টাকা দিলাম। যদি আমি তোমাকে 100 টাকা দিই তাহলে তোমার কাছে মোট টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা। এখন তুমি কিন্তু 100 টাকা ধ্বংস করতে পারবে না। এখন তুমি বলতে পারো যে স্যার এটা কি বল, ধ্বংস করতে পারবো না মানে আমি তো এটা খরচ করে ফেলবো। হ্যাঁ, খরচ যে করবে, তুমি ধরো এটা দিয়ে মোবাইল ফোনে ফিক্স লোড করলে 50 টাকা, আর বাকি 50 টাকা দিয়ে তুমি একটু বই কিনে, তাহলে দেখা যাবে যে ফিক্স লোড করছো 50 আর বাকি 50 হচ্ছে বই। তাহলে দেখা যাবে টাকাটা ফিক্স লোড এবং বই কেনাতে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ পরিণত হয়ে গেছে। অর্থাৎ টাকাটা আর দুটো রূপ হচ্ছে, অর্থাৎ টাকা 100 ইকুয়াল টু 50 টাকা ফিক্স লোড প্লাস 50 টাকা বই। ঠিক আছে? টাকাটা কিন্তু তার রূপ বদল করছে ফিক্স লোড এবং বইয়ের মাধ্যমে। এটাই হচ্ছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র মর্মগত। এখন আমরা এটাকে গাণিতিকভাবে প্রকাশ করব। কিছু পরিমাণ তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং কিছু পরিমাণ শক্তি সিস্টেম কর্তৃক কাজ সম্পাদন করে। কিছুটা কি করবে, আমরা তাপ একটা সিস্টেম তাপ দেয়, এটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকিটা সিস্টেম কর্তৃক কাজ সম্পাদন করবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি আর সিস্টেম কর্তৃক কিছু কাজ, আর এই দুটা সমন্বয় হচ্ছে কি মোট তাপ শক্তি। যদি এই তাপ শক্তি আংশিকভাবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে এবং আংশিকভাবে বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয়িত হয়, তবে প্রথম সূত্র অনুসারে শোষিত তাপ অর্থাৎ যে তাপ শক্তিটা তুমি দিচ্ছ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ। আমি তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, অর্থাৎ 100 টাকা ইকুয়াল টু
ফ্লেক্সি দুধ প্লাস 50 টাকার বই, ঠিক আছে। এটাও এখানে মোট শোষিত তাপ অর্থাৎ প্রধানকৃত তাপ যেটা শোষিত হয়ে যাবে সিস্টেমে, যেটা এই শোষিত তাপটা কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে ওই সিস্টেমের, বাকি অংশ সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ হবে। মনে করি একটি সিস্টেমে কি পরিমাণ তাপ প্রয়োগ করা হলো, যদি এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডেল্টা ইউ হয় এবং সিস্টেম কর্তৃক সৃষ্ট কাজের পরিমাণ ডব্লিউ হয়, তবে তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডব্লিউ, ঠিক আছে। তাহলে ডেল্টা ইউ অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ, অর্থাৎ 1 এবং 2 নম্বর সমীকরণের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। এটি তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রের গাণিতিক রূপ, এই ফর্মেট অর্থাৎ কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডব্লিউ, ঠিক আছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য 2 নং সমীকরণকে নিম্নরূপে লেখা যায়। যদি পরিবর্তনটা খুব ক্ষুদ্র হয় তাহলে ডেল্টা ইউ ডি ইউ ডিফারেন্সিয়েশন, মানে এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডি ডব্লিউ। আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডি ইউ একটি পূর্ণ ডিফারেন্সিয়াল, সুতরাং এটি পথ নিরপেক্ষ, কিন্তু ডি কিউ ও ডি ডব্লিউ পথ নির্ভর। একটি হচ্ছে ডি ইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা হচ্ছে পথ নিরপেক্ষ ফাংশন, কিন্তু ডি কিউ তাপ শক্তি এবং কাজ এটা হচ্ছে পথ নির্ভর ফাংশন। অর্থাৎ আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করে এসেছি যে স্টেট নির্ভর ফাংশন আর নন স্টেট নির্ভর ফাংশন, ঠিক আছে। অর্থাৎ যে উপায়ে সিস্টেমটি প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় পরিবর্তিত হয় তার উপর নির্ভর করে সেটা হচ্ছে কি তোমার অবস্থা নির্ভর ফাংশন, অর্থাৎ প্রথম এবং শেষ অবস্থার উপর নির্ভর করবে, কিন্তু এটা পথের উপর নির্ভর করবে না। কাজে ডি কিউ এবং ডি ডব্লিউ পূর্ণ ডিফারেন্সিয়াল নয়, এরা আংশিক ডিফারেন্সিয়াল। আংশিক ডিফারেন্সিয়াল বোঝার জন্য ডি কিউ এবং ডি ডব্লিউ কে আমরা ডেল্টা কিউ এবং ডেল্টা ডব্লিউ দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে পূর্ণ ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আর এটা হচ্ছে আংশিক ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারবো ডি ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডব্লিউ। আলোচ্য সিস্টেমটি যদি গ্যাসীয় হয় তাহলে এর পরিবর্তনের সময় যে কাজ সম্পাদিত হবে তা সিস্টেমের চাপ ও আয়তনের পরিবর্তনের উপর নির্ভর করবে। যদি স্থির চাপ পি হয় এবং আয়তন বৃদ্ধির মান যদি ডিবি হয় তাহলে সিস্টেমের কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ পিডিডব্লিউ অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু পি ডিবি হবে। এখন আমরা আগের যে সমীকরণ আছে সেখান থেকে পাবো ডি ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস পি ডি ডাব্লিউ, অর্থাৎ কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু পি ডিবি। অর্থাৎ একটা সিস্টেমের চাপ যদি স্থির থাকে তখন আয়তন হচ্ছে, কারণ বল যদি প্রয়োগ করি গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে কাজ হচ্ছে চাপ মানে বল, আর সাধারণ যেটা আয়তনের গ্যাসের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হবে সেটা হচ্ছে কি ডেল্টা বি, ঠিক আছে। চাপ প্রয়োগ করলে আয়তন কমবে, চাপ যদি বৃদ্ধি করে আয়তন বাড়বে, তাহলে এটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, ডেল্টা বি। তাহলে কাজ ইকুয়াল টু আমরা জানি কাজ মানে হচ্ছে বল, বল হচ্ছে এই ক্ষেত্রে চাপ, তাহলে পি ডিবি। যদি সিস্টেমের আয়তন হ্রাস ঘটে তাহলে বোঝা যায় যে সিস্টেমের উপর পরিবেশ দ্বারা কাজ হয়, আর এই প্রক্রিয়ায় যদি আয়তন বৃদ্ধি ঘটে তবে পরিবেশের উপর সিস্টেম দ্বারা কাজ হয়। শক্তি বা কাজকে পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য নিম্নলিখিত কতগুলো নীতিমালা অনুসরণ করা হয়। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটলে ডেল্টা ইউ ধনাত্মক হয়, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ইকুয়াল টু ডেল্টা ইউ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস ডেল্টা ইউ হবে ঋণাত্মক, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি হ্রাস মাইনাস ডেল্টা ইউ। যদি সিস্টেম তাপ শোষণ করে তবে কিউ ধনাত্মক হয়, অর্থাৎ শোষিত তাপ কিউ, যদি সিস্টেম তাপ উদ্গ্রহণ করে কিউ হবে ধনাত্মক, অর্থাৎ শোষিত তাপ মাইনাস কিউ। যদি সিস্টেম কাজ করে অর্থাৎ গ্যাসের সম্প্রসারণের ক্ষেত্রে সেক্ষেত্রে ডব্লিউ ধনাত্মক হবে, অর্থাৎ কৃত কাজ ইকুয়াল টু প্লাস ডব্লিউ। যদি সিস্টেমের উপর কাজ করা হয় গ্যাসের সংকোচনের ক্ষেত্রে ডব্লিউ ঋণাত্মক হবে, অর্থাৎ সিস্টেম দ্বারা কাজ কৃত হয়েছে। এখন কতগুলো বিষয় বলা হয়েছে, এবার আমরা দেখব যে এই তাপ গতিবিজ্ঞানের সূত্রের যথার্থতা, অর্থাৎ জাস্টিফিকেশন অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা আসলে যে বললাম যে শক্তির কোনো সৃষ্টি নাই বা ধ্বংস নাই, এটা শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়, এর বাস্তবিক ভিত্তিটা কি। তাহলে এবার চলো আমরা সেই ভিত্তিগুলো দেখে নিই। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের কোনো তত্ত্বগত প্রমাণ থিওরিটিক্যাল প্রুফ নেই, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা এই সূত্রের মূল ভিত্তি। এখন প্রশ্ন হচ্ছে দৈনন্দিন অভিজ্ঞতাটা কি, অর্থাৎ এটা কিন্তু তোমার থিওরিটিক্যাল কোনো প্রমাণ নাই, তার মানে এটা হচ্ছে এম্পিরিক্যাল, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে আমরা বিভিন্ন কাজ করি আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা এটা দেখে দেখে বলতে পারবো যে এটার এই ভিত্তিটা আছে। নানা ক্ষেত্রে সূত্রটি প্রয়োগ করা হয়েছে কিন্তু কোথাও এর ব্যতিক্রম দেখা যায়নি। নিচে পর্যবেক্ষণগুলো থেকে এই সূত্রটার যথার্থতা আমরা অনুধাবন করতে পারবো। যান্ত্রিক শক্তির তাপ শক্তিতে রূপান্তর সম্পর্কিত বহু পরীক্ষার সাহায্যে জানা যায় যে কৃতকার্য যেভাবে সম্পাদিত হোক না কেন সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ কার্যের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ তাপ পাওয়া যায়। বিজ্ঞানী জুল প্রমাণ করেন যে 4.184 জুল কাজের বিনিময়ে সর্বদা 1 কিলোরি তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এত জুল কাজের বিনিময়ে আমি 1 কিলোরি তাপ পাবো। রাসায়নিক বিক্রিয়াতে শক্তি সংরক্ষণ হয়, যেমন তড়িৎ বিশ্লেষণ
প্রক্রিয়ার প্রতি মোল পানিকে বিয়োজিত করে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করার জন্য 286.4 কিলোজুল তড়িৎ শক্তি ব্যয়িত হয়। আবার গ্যাসীয় হাইড্রোজেন ও গ্যাসীয় অক্সিজেন থেকে প্রতি মোল পানি উৎপাদনের জন্য 286.4 কিলোজুল তাপ নির্গত হয়। অর্থাৎ পানিকে যদি আমরা 286.4 কিলোজুল তাপ প্রয়োগ করি তাহলে সেটা হাইড্রোজেন ও অক্সিজেনে বিয়োজিত হবে। অনুরূপভাবে হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে তোমার পানি উৎপন্ন করবে এবং সেখানে দেখা যাবে যে 286 কিলোজুল পার মোল তাপ শক্তি বিয়োজন করবে, ঠিক আছে, মানে উদ্গীরণ করবে। কোনো শক্তি ব্যয় না করে কোনো যন্ত্র থেকে স্কেলগত কাজ পাওয়া যায় না। এরূপ নিয়ত চলমান যন্ত্র পারপেচুয়াল মোশন মেশিন অর পারপেচুয়াল মোশন অফ দ্য ফার্স্ট কাইন্ড উদ্ভাবন করা এখনো সম্ভব হয়নি। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রটি যথার্থ না হলে এরূপ নিয়ত চলমান যন্ত্র তৈরি করা সম্ভব হতো। কাজে সিদ্ধান্ত দেওয়া যায় যে এক প্রকার শক্তিকে তুল্যাঙ্ক পরিমাণে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করা যায়, কিন্তু শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এবার আমরা তাপগতিবিজ্ঞানের কিছু প্রয়োগ যেটা আছে সেটা আমরা দেখে নিব। এই সূত্রের সাহায্যে বিভিন্ন ধরনের বিক্রিয়ার এনথালপি নির্ণয় করা যায়। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের সাহায্যে বিভিন্ন বন্ধন শক্তি হিসাব করা যায়। কোনো শিখার সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয় তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের কার্যকরী ভূমিকা পালন করে। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের সাহায্যে বিস্ফোরণকালে সৃষ্ট সর্বোচ্চ চাপ ও তাপমাত্রা উভয় নির্ণয় করা যায়। খাদ্যের জুলমান নির্ণয় তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র প্রয়োগ করা যায়। কোনো বিশেষ প্রক্রিয়া থেকে সৃষ্ট কাজ ও তাপের পরিমাণ নির্ণয় করা যায়। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের সীমাবদ্ধতা, অর্থাৎ সীমাবদ্ধতাটা কোথায় সেটা এখন আমরা জানবো। কোনো সিস্টেমে অন্তর্নিহিত শক্তি রূপান্তর ঘটবে কিনা তা এই সূত্র থেকে জানা যায় না। অর্থাৎ অন্তর্নিহিত যে রূপান্তর যেটা আছে সেটা ঘটবে কিনা এই সূত্র ব্যাখ্যা করতে পারে না। যদি শক্তি রূপান্তর ঘটে তবে কোন অবস্থায় কি শর্তে এটি ঘটবে তা জানা যায় না। শক্তি রূপান্তর কতখানি ঘটবে তাও জানা যায় না, অর্থাৎ আনআইডেন্টিফাইড। শক্তি রূপান্তর কোন দিকে ঘটবে সেটা জানা যায় না, এটা কি সামনের দিকে ঘটবে না পিছনের দিকে ঘটবে, ডিরেকশন বলতে পারে না। এগুলো হচ্ছে তার সীমাবদ্ধতা। বিভিন্ন প্রকার তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের প্রয়োগ। বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন প্রকারে কিভাবে প্রথম সূত্র প্রয়োগ করতে হবে সেটা আমরা দেখব। রুদ্ধতাপীয় পরিবর্তনে প্রথম সূত্রের প্রয়োগ। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তোমরা জানো তাপমাত্রার কোনো আদান প্রদান ঘটবে না, বাইরে থেকে সিস্টেমে কোনো তাপ যাবেও না, বেরো হবে না। রুদ্ধতাপীয় পরিবর্তন তাপের আদান প্রদান হয় না। এই ক্ষেত্রে কি ইকুয়াল টু জিরো, তাহলে তুমি তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে জানো আমরা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে জানি ডেল্টা ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, ঠিক আছে। ডেল্টা ইউ, তাহলে যেহেতু রুদ্ধতাপের পরিবর্তনের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কি জিরো, ঠিক আছে, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো প্লাস ডব্লিউ, যেহেতু কিউ ইকুয়াল টু জিরো তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু ডব্লিউ, অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরীণ সিস্টেমের যে কাজ সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সমান। অর্থাৎ এক নং সমীকরণ থেকে বলা যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের উপর সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির সমান। আবার এক নং সমীকরণ থেকে বলতে পারি মাইনাস ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডব্লিউ। সুতরাং বলা যায় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের দ্বারা সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির হ্রাসের সমান হয়। আবার চক্রীয় প্রক্রিয়ায় প্রথম সূত্রের প্রয়োগ। একটি চাক্রিক প্রক্রিয়া বা সাইকেল প্রসেসে প্রথম সূত্রে কিভাবে প্রয়োগ করা যায়। চক্রীয় প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, দ্যাট মিনস চক্র যেহেতু তাহলে অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হবে না। ডেল্টা ইকুয়াল টু জিরো, তাহলে ডেল্টা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কিউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু জিরো, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ। এক্ষেত্রে সিস্টেম দ্বারা গৃহীত তাপ এবং ডব্লিউ হচ্ছে সিস্টেম দ্বারা কৃত কাজ। কাজে চক্রীয় প্রক্রিয়া সিস্টেম দ্বারা কৃত কাজ সিস্টেম দ্বারা গৃহীত তাপের সমান হয়। এবার আমরা দেখব স্থির আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে প্রথম সূত্রের প্রয়োগ। অর্থাৎ যখন আয়তনটা স্থির থাকবে তখন প্রথম সূত্রের প্রয়োগটা কিভাবে করা যায়। প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। গ্যাসীয় সিস্টেমের চাপ আয়তনিক কাজের ক্ষেত্রে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস পিডিবি, যেহেতু কাজ ডব্লিউ ইকুয়াল টু পিডিবি। এক্ষেত্রে ডেল্টা বি স্থির বহিস্থ চাপ পি এর প্রভাবে গ্যাসটির আয়তন সংকোচন, অর্থাৎ যখন চাপটি স্থির থাকবে তখন গ্যাসের আয়তনের সংকোচন হবে ডেল্টা বি। কিন্তু স্থির আয়তন পরিবর্তনের ক্ষেত্রে যখন আয়তনটা স্থির থাকবে তখন ডেল্টা বি ইকুয়াল টু জিরো, তখন আমি বলতে পারবো ডেল্টা ইকুয়াল টু কিউ। অর্থাৎ 4 নং সমীকরণ থেকে আমরা পাই ডেল্টা ইকুয়াল টু কিউ, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু কিউ। এটা 5 নং সমীকরণ। এখন ডেল্টা ইউ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, কিউ হচ্ছে সিস্টেম দ্বারা গৃহীত তাপ। কাজে স্থির আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে সিস্টেম দ্বারা শোষিত তাপ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সম্পূর্ণরূপে ব্যয়িত হবে, যেহেতু তখন আয়তনটা স্থির থাকবে, অর্থাৎ কি ইকুয়াল টু ডেল্টা ইউ হবে। অর্থাৎ অভ্যন্তরীণ তাপটা সিস্টেমের গৃহীত তাপটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কি করবে, সহায়তা করবে।
এবার তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের সাহায্যে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন যে ডেল্টা ইউ আছে সেটা আমরা নির্ণয় করব। যদি কোনো বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, একটা বিক্রিয়ার বিক্রিয়ক যেগুলো আছে তারা যদি সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, তবে বিক্রিয়াতে যে নির্দিষ্ট মানের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সাধিত হয় তা তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র থেকে নির্ণয় করা যায়। যদি বিক্রিয়ার বিক্রিয়কগুলো সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা তাপগতিবিজ্ঞানের সূত্রটা নির্ণয় করতে পারবো। রুদ্ধতাপীয় সিস্টেমের ক্ষেত্রে তাপগতিবিজ্ঞানের প্রধান সূত্র হতে আমরা জানি ডেল্টা ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। যেহেতু রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান ঘটে না, তখন আমরা জানি যে কিউ ইকুয়াল টু 0 হয়। তো আমরা বলতে পারবো যদি সিস্টেমের বাহ্যিক চাপ পি এবং আয়তন পরিবর্তন ডিবি হয় তবে সিস্টেমের সম্প্রসারণের মাধ্যমে পরিবেশের উপর কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু পি ডিবি। এবং আমরা জানি রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারবো যে ডব্লিউ ইকুয়াল টু পি ডিবি। ঠিক আছে, কারণ কি তো 0। এখন আমরা এই 1 নং সমীকরণে আমরা যে পরিবেশের উপর যদি কাজ হচ্ছে তাহলে ডব্লিউ ইকুয়াল টু পিডিবি। এখন এটাকে আমরা ভি1 আয়তনের পরিবর্তন যদি ভি1 থেকে ভি2 যদি হয় এটাকে আমরা সমাকলন করব। যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হচ্ছে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে আমরা সমাকলনের মাধ্যমে বৃহৎ কাজের পরিমাণ পেয়ে যাব। 1 নং সমীকরণ থেকে পাই ডি ইকুয়াল টু কিউ কিউ ডাব্লিউ বা ডি ইকুয়াল টু কিউ মাইনাস পি ডিবি ডাব্লিউ। এখন আমরা দেখব যে ডেল্টা ইকুয়াল টু কিউবি মাইনাস বি1 বাই বি2 পি ডিবি। আর এখন ডি ইকুয়াল টু কিউবি পি ডিবি, কারণ বিক্রিয়াটি আবদ্ধ পাত্রে ঘটার ক্ষেত্রে আয়তন পরিবর্তন ঘটে না, অর্থাৎ ডিবি ইকুয়াল টু 0 তার স্থির আয়তনের অবস্থা অনুরূপ হয়। যেহেতু আমরা আবদ্ধ পাত্রে বিক্রিয়াটি ঘটাচ্ছি তখন ডেল্টা বি ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা ইকুয়াল টু কিউবি। 2 নং সমীকরণ হতে দেখা যায় বিক্রিয়া স্থির আয়তনে সংঘটিত হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তথা ডেল্টার সংখ্যাগতভাবে কিউবি এর সমান। সময় বিক্রিয়াটি স্থির আয়তনে ঘটে শোষিত বা উদ্গীরণের তাপের পরিমাণ নির্ণয় করে ডেল্টার পরিমাণ নির্ণয় করা যায়। এ হচ্ছে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের সাহায্যে অভ্যন্তরীণ শক্তি পরিমাণ করার একটি রাশিমালা। এবার আমরা দেখব স্থির আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে প্রথম সূত্রের প্রয়োগ। প্রথম সূত্র হচ্ছে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। গ্যাসীয় সিস্টেমের চাপ আয়তনিক কার্যের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু কিউ প্লাস পি ডিবি। এখন ডিবি হচ্ছে স্থির চাপে গ্যাসটির আয়তন সংকোচন। এখন যদি আয়তন যদি স্থির থাকে তাহলে ডিবি ইকুয়াল টু 0, তখন 2 নং এই সমীকরণ থেকে যেটা পাবো ডেল্টা ইকুয়াল টু কিউ, অর্থাৎ বলতে পারবো যে ডেল্টা ইকুয়াল টু কিউ। তাহলে স্থির আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে সিস্টেম দ্বারা শোষিত তাপ সিস্টেম অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঊর্ধ্বমুখী বা পরাবর্ত প্রক্রিয়া বা একমুখী বা অপরাবর্ত প্রক্রিয়া। কোন সিস্টেমকে যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় অতিশয় ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় তখন সিস্টেমের পরিবেশের যে পরিবর্তন ঘটে সিস্টেমটিকে বিপরীত পথে পরিচালিত করলে যদি সিস্টেম ও পরিবেশের একই রূপ পরিবর্তন করে তবে ওই প্রক্রিয়াটিকে অভিমুখী প্রক্রিয়া বলা হয়, রিভার্সিবল প্রসেস। অর্থাৎ তোমরা রিভার্সিবল রিঅ্যাকশন পড়েছো, যে এটা বিক্রিয়াটা সামনের দিকে এবং পশ্চাৎ দিকে যদি সংঘটিত হয় তখন সেটাকে বলা হবে রিভার্সিবল রিঅ্যাকশন। ঠিক এই যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি তার পরিবর্তন উভয় দিকেই সংঘটিত হয় তখন তাকে বলা হবে অভিমুখী প্রক্রিয়া। যে প্রক্রিয়া সম্পাদনের জন্য কোনো চালক বলের প্রয়োজন হয় না, অর্থাৎ যে সম্মুখ দিকে অনবরত চলে এবং পশ্চাৎ দিকে ঘটানোর সম্ভাবনা থাকে না, এবং যে প্রক্রিয়া সিস্টেমের পরিবেশের সাম্যাবস্থা থাকে না তাকে একমুখী প্রক্রিয়া বলা হয়। এখন উদাহরণ হচ্ছে কি, যেমন ধরো ঝর্ণা থেকে পানি প্রবাহ, সেটা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু কখনো কি দেখা যাবে যে ঝর্ণাতে নিচ থেকে উপরের দিকে পানি প্রবাহিত হয়? এটা কখনো সম্ভব না। ঝর্ণার পানি প্রবাহ হচ্ছে একটি একমুখী প্রক্রিয়া। এখানে গ্যাস সেটা একটি সাম্যাবস্থা দেখানো হচ্ছে, পরাবর্ত সম্প্রসারণ অপরাবর্ত সম্প্রসারণ কিছু দেখানো হচ্ছে। আবার আমরা উভমুখী প্রক্রিয়া বা পরাবর্ত প্রক্রিয়া একটু দেখবো, যে বাহ্যিক প্রযুক্ত বলের মান অতি সামান্য পরিমাণে বৃদ্ধি বা হ্রাস করে যে যে প্রক্রিয়াকে উভয় দিকে পরিচালিত করা যায় তাকে উভমুখী প্রক্রিয়া বা পরাবর্ত প্রক্রিয়া বলে। অন্যভাবে কোনো সিস্টেমকে যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় অতিশয় ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় তখন সিস্টেমের পরিবেশে যে পরিবর্তন ঘটে সিস্টেমটিকে বিপরীত পথে পরিচালিত করে যদি সিস্টেমের পরিবেশের একই রকম পরিবর্তন ঘটে তবে ওই প্রক্রিয়াটিকে উভমুখী প্রক্রিয়া বলে। একটি গ্যালভানিক সেলের সংঘটিত বিক্রিয়া ধরা যাক, এটি উভমুখী বিক্রিয়া। গ্যালভানিক সেলের কোষে জিঙ্ক যদি জিঙ্ক সালফেটের দ্রবণ দ্রবীভূত করে আর কপার সালফেট দ্রবণে যদি একটি কপার দ্বন্দ্ব থাকে তাহলে একটি নির্দিষ্ট পরিচালক বল ই রয়েছে, একে একটি বাহ্যিক কোষের সাথে যুক্ত করে পরিচালক বল আমরা নির্ণয় করতে পারি। এখন ই হচ্ছে তখন কোষের বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ কোষটির বিক্রিয়াটি একটি নির্দিষ্ট মানে প্রবাহিত হবে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছি। এখন তোমাদের সেশন, যেটি কুইক কুইজ নামে পরিচিত। এই সেশনে তোমাদের জন্য একটি প্রশ্ন নির্ধারিত থাকবে। তোমাদের যে আজকের যে প্রশ্ন, তাপবিজ্ঞানের প্রথম সূত্র মতে সিস্টেমের সমগ্র তাপ স্থির থাকে। সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। তোমরা আশা করছি কুইক ভাবে এই কুইজের উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস লেকচার 3 আলোচনা শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা যে ভিডিওটি দেখেছো, সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে প্রশ্ন রাখবে। আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি তোমাদের প্রশ্নের উত্তর প্রদান করার জন্য। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকো। তোমাদের সাথে আবারও দেখা হবে।